ভারতবর্ষের সবথেকে বড় এবং সবথেকে পুরনো রেলওয়ে স্টেশন। প্রচুর মানুষ। এটাই হচ্ছে কেশবপুর গ্রাম। তুমি একা থাকা, তাই তো? আমি আমার মেয়ে। এখানে ভূতের ভয়টাই নাই? না, ভূতের ভয় করে না। নিজেদের জমি নাই, আগে 18 কাটা আছে, সেটা তিল দিয়েছে। এখন বর্তমানে ওই তরমুজ, তিল, বাদাম। এই তো বাদাম হয়েছে, বাদাম খাওয়া যাবে এখন? হ্যাঁ, কাঁচা বাদাম স্মেল বেশ ভালো লাগছে। সুন্দরবনে জোয়ার ভাটা হয়, এখানকার নদীর জলে কোনো জোয়ার ভাটা হয় না। ওইখান থেকে এবার চান করে ধুয়ে ধায়ে নিয়ে বাড়িতে যেতে ওর বাবা, অনেক কষ্ট তার মানে। অনেক কষ্ট করতে হয়। মা সারদা যখন বেলুড়ে যাচ্ছিলেন, প্রথম ডাকাত দল এই আমাদের ভেলিয়া গ্রামে ধরেছিলেন। আমাদের তো তবু বিয়েটা হচ্ছে, আমরা বুঝতে পারছি। তুমি তো বিয়েটা করো, তোমার তো বোঝা উচিত। কত ভাবে অপমান করছে এরা। এই কলটা খারাপ হয়ে পড়াশোনা, মানে চাঁদা ফাঁদা দিলে তারপরে ইয়ে হবে আর কি। গ্রাম পঞ্চায়েত করে দেবে না? যে মালগুলো খারাপ হয় হ্যাঁ, সেই মালগুলো পঞ্চায়েত জমা দিলে পঞ্চায়েত মাল দিয়ে দেবে। এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আপনি কি করতেছেন? চান করবো। প্রায় আমার হাঁটুর উপরে। ঘরে গেলে বইয়ের ঝাঁটা, আর বাইরে থাকলে লোকের কথা, এই দুঃখ জানাবার কথা। যাই হোক, এখান থেকে বয়ে নিয়ে তো তাই আর চুরি করছি না। আমাদেরকে বেশ কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি বসে, তিল গাছ দেখতে পাচ্ছি লাইন দিয়ে, আর এটা হচ্ছে বাদাম গাছ। মাত্র 20 টাকা ভাড়া। ইন্ডিয়ান ট্রেন বলেই সম্ভব এত সস্তায় জার্নি করা যায়। লাইনটাকে এইভাবে ক্রস করছে না প্রচুর মানুষ। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে আছি, স্টেশনের ঠিক বাইরে আছি। আজ আমার গন্তব্য হুগলি ডিস্ট্রিক্টে। হুগলি ডিস্ট্রিক্টের কোনো একটি গ্রামের নাম এই মুহূর্তে আমার জানা নেই। গ্রামে গিয়ে জানাবো কোন গ্রামে যাচ্ছি বা এসেছি তখন। তো আমার ট্রেনের টাইম আছে 9:55, এখন 9:40 হয়ে গেছে। আর 15 মিনিট পর আমাদের ট্রেন এই হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে ওই হুগলি ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। গোঘাট যে লোকাল আছে সেই লোকালে করে যাব। আর সামনেই দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল হাওড়া ব্রিজ যেমন থাকে তেমনই আছে। আর আমার বাঁদিকেই আমরা স্টেশনে বা প্ল্যাটফর্ম ভেতরে ঢুকছি। গেট নাম্বার 11। এই স্টেশন ভারতবর্ষের সবথেকে বড় এবং ব্যস্ততম আর সবথেকে পুরনো রেলওয়ে স্টেশন এই হাওড়া স্টেশন। সামনে একটি লোকাল ট্রেন এসছে, আর সেই লোকাল ট্রেনে প্রচুর মানুষ এই হাওড়া স্টেশনে এসে নেমেছে, প্রচুর মানুষ। হাওড়া আরামবাগ লোকাল। আমি যখন অ্যাপে দেখছিলাম হোয়ার ইজ মাই ট্রেন, সেখানে গোঘাট লোকাল দেখাচ্ছিল, বাট এখন এসে দেখছি ওটা আরামবাগ হয়ে গেছে। যাই না গোঘাটও যাই কি না, যাই হোক আরামবাগও যাই, ওই আমি যেই গ্রামে যেতে চাইছি। অ্যাকচুয়ালি যে স্টেশনে নামবো ওই স্টেশনের নাম হচ্ছে মায়াপুর স্টেশন। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে। 4 নম্বরে দেবে। 4 নম্বরে ট্রেন ঢোকার আগেই দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন প্ল্যাটফর্মে ওয়েট করছে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, ট্রেনে প্রচুর মানুষ আসছেন। আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন সময় হয়েছে 10:02। 9:55 সময় ছিল, 7 মিনিট লেট করে আমাদের এই আরামবাগ লোকাল ছাড়লো হাওড়া স্টেশন থেকে। আর এখান থেকে আমি যে স্টেশনে নামবো মায়াপুর, তার ডিস্টেন্স 80 কিলোমিটার। আর এই 80 কিলোমিটারের মাঝে 23টি স্টেশন পড়বে। আর 23টি স্টেশন যেতে আমাদের ভাড়া পড়ছে মাথায় পিছু 20 টাকা। মাত্র 20 টাকা ভাড়া 80 কিলোমিটার রোড জার্নি করতে। এত সস্তায় ইন্ডিয়ান ট্রেন বলেই সম্ভব এত সস্তায় জার্নি করা যায়। অন্য কোনো জায়গাতে বা অন্য কোনো দেশে এত সস্তা আছে কিনা আমার জানা নেই। ভাবো 80 কিলোমিটার রাস্তা জার্নি করবো মাত্র 20 টাকায়। যাই হোক, উল্টো দিকে এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, ওয়েট করছে তার গন্তব্যে যাওয়ার জন্য, ছেড়ে যাওয়ার জন্য। আমাদের ট্রেন যাচ্ছে, আমার ডান দিকে ট্রেন আসছে, উল্টো দিকে একটা এক্সপ্রেস ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের পরিস্থিতি ঠিক এমনই। সামনে এমন প্যাসেঞ্জার আছে, পিছনে ওইদিকে বেশ কিছু প্যাসেঞ্জার আছে দেখতে পাচ্ছি।
আমাদের গন্তব্য মায়াপুর স্টেশন চলে এসেছি। আমি শুরুতে বলছিলাম হাওড়া থেকে মায়াপুরের ডিস্টেন্স 80 কিলোমিটার। 80 কিলোমিটার না, 71 কিলোমিটার। 80 কিলোমিটার হচ্ছে আরামবাগ পর্যন্ত। তো আমাদের এই মুহূর্তে ট্রেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বেশ অনেক মানুষজন বা অনেক প্যাসেঞ্জার, ডান দিকে যেমন প্যাসেঞ্জার প্যাকড আপ, ইভেন আমার পেছনে এদিকেও প্যাকড আপ আছে। আর এর আগের দুটো স্টেশন আগে তারকেশ্বর ছিল, তারকেশ্বরের প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে। তার আগে পর্যন্ত এখানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা মানুষজনের ভিড় ছিল প্যাসেঞ্জার। যাই হোক, আমাদের গন্তব্য স্টেশন চলে এসেছি, নামছি। ফাইনালি আমরা মায়াপুর স্টেশনে এসে পৌঁছালাম। আর এই যে স্টেশন, এই স্টেশন একেবারে মাঠের মাঝে, আশেপাশে কোনো ঘর বাড়ি আমি দেখতে পাচ্ছি না। অনেকটা দূর থেকে দেখতে দেখতে এলাম, না এদিকে আমার চোখে কোনো ঘর বাড়ি পড়লো, না ওদিকে পড়লো, একেবারে মাঠের মাঝে দেখতে পাচ্ছি। আমাদের ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, প্রচুর মানুষজন এই প্ল্যাটফর্মে বা স্টেশনে নামলেন। সামনে ওভারব্রিজেও প্রচুর মানুষজন যাওয়া আসা করছেন। ইভেন লাইনটাকে এইভাবে ক্রস করছেনও প্রচুর মানুষ। আমরাও নেমে পড়লাম রেল ট্র্যাকে, এইভাবে পারাপার করছি। ঘুরতে পারবি তুই? 11:59, 12টা বাজে। আমাদের ট্রেন ছেড়েছিল 10টায়, 10:02 ছেড়েছিল, এখন 12টা বাজে। ট্রেন চলে গেছে 10 মিনিট আগে। আর ট্রেনের যে প্যাসেঞ্জার, নিচে নামতে নামতে 10 মিনিট লেগে গেছে। আর নিচে নামলাম, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হলো, আবার থেমেও গেল। তো এই হচ্ছে মায়াপুর স্টেশন। মায়াপুর স্টেশনের ঠিক বাইরে এদিকে বিভিন্ন গাড়ি স্ট্যান্ড দেখতে পাচ্ছি, 4 চাকার। বিশেষ করে এখানে ওমনি, মারুতি যে ওমনি, সেই ওমনি কার দেখতে পাচ্ছি। এখানে প্রচুর টোটো দেখতে পাচ্ছি আমার বাঁদিকে। অ্যাকচুয়ালি এটা স্টেশনের স্ট্যান্ড। আর এইদিকে হচ্ছে এখানকার রোড। এখানকার যে রোডটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। পুরো গাছগাছালি দিয়ে আর কি ঢাকা, পুরো গাছগাছালি দিয়ে ঢাকা এখানকার রোড, বেশ ভালো লাগছে কিন্তু। আর রোডের দুই ধারে প্রচুর গাড়ি। এই টোটোতে উঠলাম, এই টোটো করে যাচ্ছি আমরা। সামনের যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে কেশবপুর। ওই থানা কোন থানার মধ্যে পড়ে? থানা আরামবাগ থানা। আচ্ছা, আরামবাগ থানা বেশ বিখ্যাত একটা জায়গা আরামবাগ। অনেক ছোটোর থেকে এই নামটা শুনে আসছি। আগে আরামবাগ কি চিকেন যেটা, সেটা কি এখান থেকেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো কেশবপুর গ্রাম আর যে থানা সেটা হচ্ছে আরামবাগ থানা। বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়ে থাকে। তো যেখানে যাচ্ছি, জানি না ওই গ্রামে কতটা চাষবাস হয়েছে, তো সেখানেও আশা করি চাষবাস অনেক হয়েছে, সেগুলো তুলে ধরবো। আর এই মুহূর্তে কি মানে কত ধরনের সবজি চাষ হয়েছে, ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম প্রচুর পরিমাণে সবজি চাষ, অনেক ধরনের আর কি। তো এখানে দেখবো কেশবপুর গ্রামেও কত ধরনের সবজি চাষ হয়েছে, সেগুলো নিজে দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকবো। তুই কোথায় যাচ্ছিস? আমি বর্ধমানে যাচ্ছি। বর্ধমান না, মা সরদা যে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন, প্রথম ডাকাত দল এই আমাদের ভেলিয়া গ্রামে ধরেছিলেন। আচ্ছা, বা ধরেও ছিলেন বা আটকে রেখেছিলেন। হ্যাঁ পুনরায় মা ডাকাত দল বুঝতে পারে যে দেবদেবী, হ্যাঁ, তখন কি করেছিল, সেই ডাকাত দল আপনাদের বেলুন মাঠে পৌঁছে দিয়েছিল ওই ডাকাত দল। এই গ্রামে, এই গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে ভেলিয়া। ভেলুয়া বা তেলুয়া। আচ্ছা, ভেলুয়া বা তেলুয়া। হ্যাঁ, দুটো গ্রাম। আচ্ছা, এটা কি কারোর নাম, ওই ডাকাতদের কারোর নাম নাকি? না, এটা গ্রামের নাম। ডাকাতটার নাম ঠিক এই মুহূর্তে স্মরণ হচ্ছে না, মনে হচ্ছে যতটা সম্ভব 20 ডাকাত। আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি বলছেন মা সারদা যখন বেলুড়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে ঠিক এই ভেলুয়া তেলুয়া গ্রামে ওনাকে ডাকাত ধরেছিলেন। তো পরে যখন বুঝলেন উনি দেবদেবীর মধ্যে, তখন সে ডাকাত দল মাথা নত করে তাকে বেলুন মাঠে পৌঁছে দেয় নিজে হাতে। তো এই হচ্ছে সেই হুগলি ডিস্ট্রিক্টের ভেলুয়া তেলুয়া গ্রাম।
আমরা যে রাস্তায় যাচ্ছি হ্যাঁ। আর ডান দিকে দেখতে পাচ্ছেন যে তিল গাছ না এগুলো, এই যে ফুল হয়েছে। হ্যাঁ এপাশে বিভিন্ন সবজি দেখতে পাচ্ছি আর এপাশে বিভিন্ন মানে বিভিন্ন না পুরো সোনালী ফসল ধান। আমরা এখন এখানে এসে দাঁড়ালাম, আমাদের টোটো এখানে পার্কিং করা হয়েছে গ্যারাজ, উল্টো দিকে একটি ছোট্ট মিষ্টির দোকান আছে, ওখান থেকে মিষ্টি কিনছি আমরা, যেখানে যাচ্ছি একজনের বাড়িতে যাচ্ছি ও তাদের বাড়ির জন্য। আর পেছনে যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি কেশবপুর পথিকালয় হুগলি, গাড়ির জন্য বাসের জন্য এখানে ওয়েট করেন। বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি, এপাশে একটা ওপাশে একটা, তাছাড়া বেশ কিছু দোকানপাট আমার সামনে এদিকে দেখতে পাচ্ছি, ইভেন উল্টো দিকেও বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। খুব বেশি বড় সড়ো বাজার না, এখানে কেশবপুরের কোনো বাজার মার্কেট নেই। বাজারের ভিতরে একটা আচ্ছা বড় সড়ো সবজি বাজার নেই, এমনি দোকানদানি আছে সব। তো এখানে মার্কেট কোথায় করে, মানে সবজি বাজারগুলো? সবজি বাজার আপনার মলাইপুর যেতে হয়। ওই মলয়পুর, সেটা কত দূর এখান থেকে? 2 কিলোমিটার এখন। আচ্ছা আচ্ছা। তো এই পাশে যে কেশবপুর গ্রাম, ওখানকার মানুষজন সবজি কিনতে গেলে কোথা থেকে কিনবে? সবজি ওখানে এমনি টুকিটাকি দোকানে আছে, কিছু সাইকেল পার্টিরা বেচে। আচ্ছা তাছাড়া মেন সবজি মার্কেট হচ্ছে মলাইপুর। মলয়পুর, আচ্ছা আচ্ছা। তো মেন যে মলয়পুর মার্কেট সেটা হচ্ছে এখান থেকে 2 কিলোমিটারের আশেপাশে। আর আমরা এদিকে যাব কেশবপুর। আমরা এইদিকে ঢুকবো। আচ্ছা আচ্ছা। এই রোড সোজা চলে যাচ্ছে তারকেশ্বর আরামবাগ, হ্যাঁ তারকেশ্বর আরামবাগ। আর এই রোডটা বাঁদিকে চলে যাচ্ছে বর্ধমান। আচ্ছা আচ্ছা। এই রোডে বাস চলে, বাট খুবই সীমিত, অল্প সংখ্যক বাস চলে, অটো চলে না এই রুটে। না অটো চলে না। অটো চলে না, এখানকার মানুষের মেন বাহন হচ্ছে এই টোটো। টোটো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো দাদা আপনি এখানে বসে কি করছেন? তো এখানে তো মানুষজন খুব কম নাকি ভোটের জন্য নাকি? হ্যাঁ ভোটের জন্যই তো। আচ্ছা, ভোটের জন্য প্যাসেঞ্জারও কম, গাড়িও কম। হ্যাঁ ভোটে তো গাড়ি তুলে নিয়েছে, আচ্ছা, তার জন্য আমরা ছোট গাড়িগুলো আসছে, যাতায়াত করতে পারছে না, তো হতোই নি কিছু। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো এখানে সারাদিনে কিরকম আয় ইনকাম হয়? আর ইনকাম বলতে আমাদের কোনো দিন হয় 6, 7, 5, 4 হয় যেদিন যেমন, তাতে করে এতে করে আমাদের সংসার চালানো যায় না। কথা বললে হয়তো ধর ব্যাটারি 100 টাকা, হ্যাঁ। আমি খাই 100 টাকা, হুম। 60 টাকা চার্জ লাগে, তাহলে কোথাও ছিল 250 টাকা বেড়ে চলে গেল। আর একটা বলছি, আমাদের যেটা হয় হ্যাঁ? আর একটু যদি এটা করতে আরো 100 চলে গেল, হুম। তাহলে আমার সংসারটা চলবে কি করে? আচ্ছা, বুঝতে জানলে তাহলে 400 টাকা চলে গেল। মানে এক্সট্রা হাত খরচা করা যাবে না, না, তাই তো। এমনি চাষবাস আছে বাড়িতে? চাষবাসে কে ভাগে ভূতে করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠা হলে কাজকর্ম না পেলে কি বাবা কি খাবো হুম। আর আমি কি খাবো? বাবা দিতে পারবে না, কাজ করতে পারবে না, আমি বাবাকে দিতে পারবো নি। হুম। যা পথে ঘড়ি, আচ্ছা, পথে বুঝতে প্রতীক নাই কোনো, ঠিক ছুটি এদিকে দিক। পারলাম। আপনার বাড়ি কোন গ্রামে? বাড়ি মধুরপুর। মথুরাপুর? মধুরপুর, এই যে আচ্ছা, মধুরপুর, সেটা এদিকে? হ্যাঁ এদিকে। কি নাম আপনার? বাবলু গেলে বাবলু কোলে? আচ্ছা। ঘরে গেলে বইয়ের ঝাঁটা, বাইরে গেলে মানে লোকের কথা। কি ঘরে গেলে? বলছি ঘরে গেলে বইয়ের ঝাঁটা, আর বাইরে থাকলে লোকের কথা, এই দুঃখ জানাবার কথা, তাই তো। বুঝতে পেরেছি। যে যার ব্যথা সে তার বোঝে, বোঝে না কেউ যায় না, এমন বোঝা কাউকে বোঝানো যায় না। বাহ, দাদা বেশ ভালো কথা বললো। আচ্ছা, কথা বলতে বলতে একটা বাস আমি যেতে দেখলাম, আর একটা ট্রেকারও চলে এই রুটে না? আচ্ছা, ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলে। ঠিক আছে। আচ্ছা, এখানে এই ধরনের ট্রেকারও চলছে দেখতে পাচ্ছি। আজ এখানে ছাদেও মানুষজন, ভেতরেও মানুষজন আছেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আমরা এলাম পেছনের এই রোড দিয়ে, এটাই হচ্ছে কেশবপুর গ্রাম। এই পাড়ার নাম কি জানাচ্ছি পরে। যেখানে এসেছি, যার বাড়িতে, ওই যে সামনে যে বাড়িটি, রং করা বাড়িটি, ওটাই হচ্ছে তার বাড়ি। আর একটা রাস্তা আমার বাঁ দিকে এদিকে চলে গেছে। একটা রাস্তা মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি, এরকমই ইটের রাস্তা, গুঁড়ো ইটের রাস্তা বা মোরাম রাস্তা সম্ভবত হলে হতে পারে, জানি না, বুঝতে পারছি না। মাঠের মাঝখানে সোজা চলে গেছে, কোথায় চলে গেছে বুঝতে পারছি না, যেখানে টুকটাক গাড়ি ঘোড়াও যাচ্ছে। আমার ডান দিকে এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন সবজির ক্ষেত, বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। ইভেন আমার এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি। আর সামনে একটি মন্দির আছে, হরিবাসর, কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিবাসর। সামনে উনি বলছেন, দিদি ভালো তো? আর অ্যাকচুয়ালি যার বাড়িতে এসেছি, আমার এক বন্ধু, তার বন্ধুর বাড়ি এটা। আর ওই বন্ধুর সাথে আমারও আলাপ আছে। আমি যখন আসামে গেছিলাম, ওর ফ্যামিলি
সাথে আর আমার ওই বন্ধুর ফ্যামিলি সবাই মিলে ভুটানে ঘুরতে গেছিলাম। সেই ভিডিও আমার চ্যানেলে আছে শুরুর দিকে। আর এই হচ্ছে ওর বাড়ি। আর বাঁদিকে একটা স্কুল দেখতে পাচ্ছি, প্রাথমিক বিদ্যালয়, এখানকার কেশবপুর অরুণোদয় প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1955, প্রায় 70 বছরের পুরনো এই কেশবপুরের প্রাথমিক বিদ্যালয়। বাহ, সামনে একটি বট গাছ আছে দেখতে পাচ্ছি, যেখানে গরু ছাগল বাঁধা আছে। ওদের কিনা কি জানি না, গ্রামের অন্য কারোর। ভেতরের পরিবেশটা আগে দেখি, তারপরে সবার সাথে আলাপ করাবো। যে দাদার বাড়িতে এসেছি, প্রসেনজিৎ, তার স্ত্রী আছেন, সবার সাথে একটু আলাপ করায়। এটাই হচ্ছে ওই দাদাদের বাড়ি। হাসি গরম লাগছে, হাসি গরম লাগছে, 1 মিনিট। একটু গরম সহ্য কর। এই দিদি হচ্ছে প্রসেনজিৎ দার স্ত্রী। আমরা যখন আসাম থেকে ভুটানে গেছিলাম তখন ছিল না, তখন দিদি নিয়ে ছিল অনেক ছোট। তো এখন এই বাড়িতে তুমি একা থাকো, তাই তো? আমি আমার মেয়ে, আর কেউ থাকে না? না এখানে ভূতের ভয়টাই নাই? না, ভূতের ভয় করে না। হ্যাঁ? এখানে মন্দির, ওখানে মন্দির, আবার কিসের ভূতের ভয়? আচ্ছা, বাড়িতে এত লোক আছে, আশেপাশে এত ঘর, ভয় কি করবে? চোর ডাকাত? না, চোর ডাকাত নেই। চোর ডাকাত নেই? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভয়টাই পাই না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আর কি করবো বলো? ইনি হচ্ছেন ওই প্রসেনজিতের স্ত্রী, ইনি হচ্ছেন প্রসেনজিৎ বাবু। এই হচ্ছে স্বপন, স্বপনের বন্ধু। হ্যাঁ, আমি যখন আসামে 2বার না 3বার গেছিলাম, ওর প্রত্যেকবারই ওর বাড়ি থেকে থেকেছি। আর ওরা দুজনে একসাথেই পাশাপাশি রুমেই থাকে, আর একই কোম্পানিতে চাকরি করে। সেই থ্রুতে ওদের সাথে বন্ধুত্ব বা আলাপ, আর সেই থ্রুতে আমার সাথেও আলাপ এই প্রসেনজিতের সাথে। তোর বাড়িতে ঘুরতে এসেছি আজকে। কেশবপুর গ্রাম, আরামবাগ থানা আর হুগলি জেলা। প্রসেনজিৎদের এখানে প্রচুর জমি আছে, চাষের জমি। তো সেই সমস্ত চাষের জমিতে প্রচুর চাষাবাদ হয়েছে। তো সেগুলো কি কি চাষাবাদ হয়েছে সেগুলো তুলে ধরবো, দেখাবো আর কি। এটাই হচ্ছে ওর বাড়ি। আর ওদের যে পুরনো বাড়ি সেটা ওদিকে ছিল বা এখনও আছে। আর পাশে এটা প্রসেনজিতের দাদার বাড়ি, এই বাড়িটা। এটা কি হবে? কে চান করবে? ওরে বাবা রে, বা এটা হচ্ছে বাথটাব। স্বপনের মেয়ে স্নান করবে আর ঋষিতা চান করবে, মানে প্রসেনজিতের মেয়ে চান করবে। এখানে কে থাকে? গরু না ছাগল? কটা? এখানে গোয়াল ঘর আছে, 2টো গরু আছে, গরুগুলো নেই এখন। আর এই বাড়িটা কি পুরনো বাড়ি তোমাদের? আমাদের না, তাহলে আমার কাকা। আচ্ছা, তোমার কাকাদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো তোমার নাম কি বললে? রোহন মান। রোহন মান। প্রসেনজিৎ তোমার কাকা? আচ্ছা। এখানে একটা মাটির বাড়ি, মাটি প্লাস ইটের বাড়ি দেখতে পাচ্ছি। এটা কাদের বাড়ি কি জানি। ভাঙা ইটের রাস্তা, এঁকে বেঁকে এই গ্রাম থেকে সামনের গ্রামের রাস্তা চলে গেছে। আর সেই গ্রামের রাস্তার পাশে এই ধরনের বিভিন্ন ক্ষেত খামারি দেখতে পাচ্ছি। এটা সম্ভবত তিল গাছ আছে, এই পাশেও তিল গাছ। কি জানি এটা কি গাছ বুঝতে পারছি না। তো এখানকার কোনো মাঠ ফাঁকা, এমন কোনো মাঠ আমার চোখে পড়ছে না। প্রত্যেকটা মাঠে কিছু না কিছু চাষ হয়েছে। এই বাঁদিকের এইটা কি চাষ বলতে পারবেন? এইটা আর ওই যে দূরে ওই যে ফুল হয়েছে, আচ্ছা সবই তিল? তিল, বাদাম। আচ্ছা, এগুলোও তিল? হ্যাঁ। ও আচ্ছা, এগুলো সবই তিল গাছ। তিল আর ওইখানে তরমুজ। তো আপনি এই এত বড় বোঝা নিয়ে কত দূর থেকে আসছেন? হ্যাঁ, বড় ঘোষ পাড়া থেকে। অনেক দূর থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কষ্ট হচ্ছে তো? যান যান। কেউ নিজেদের জমি আছে ওদিকে? না। তাহলে এগুলো কোথা থেকে আনলেন? ওই কুড়িয়ে কেটে দিয়েছিল। আচ্ছা, কেউ কেটে টেটে দিয়েছে গাছপালা, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কত দূর যাবেন এখন? এই যে এখানেই বাড়ি? এই যে সামনে, এই যে। ও আচ্ছা, স্কুলের পেছনেই? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দেখো, ওনার ভালো বয়স হয়েছে, নিজের বাড়ির জ্বালানির জন্য অনেক দূর থেকে বয়ে কষ্ট করে বয়ে আনতে হচ্ছে, তাই তো? আপনাদের এই চাষবাস হয়েছে জমিতে? হ্যাঁ। আপনাদের জমিতে চাষবাস হয়েছে? নিজেদের চাষ নাই। আচ্ছা, নিজের জমি নেই? নিজেদের জমি নাই। হ্যাঁ। ভাগ্যে 18 কাটা আছে, সেটা তিল দিয়েছে। আর পি রাত্রি পিঠে। আচ্ছা, তিল চাষ করেছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর সামনে একটা ছোট্ট কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, যেখানে 2, 3, 2, 5 প্রায় 7-8টা দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ। আর তার পাশে এরকমই ছোট জায়গার মধ্যে কয়েকজনকে দেখতে পাচ্ছি, কাকুদেরকে বসে গল্প করছেন। তো এখানে এখন কটা বাজে? 1টা বাজতে যায়। তো এখন এখানে বসে আছেন কেন? এইবার যে সব স্নান টান করবো। আচ্ছা, আপনাদের পেশা কি?
আমাদের পেশা চাষবাস। বর্তমানে কি চাষ করেছেন? এখন বর্তমানে ওই তরমুজ, তিল, বাদাম। বলছি জমি সব ওই ভাগে ভূতে জমি তো, ভাগের জমি? ভাগের জমি। মানে অনেক থেকে নিজস্ব কারো কিছু আছে অল্প স্বল্প এরকম। আচ্ছা, অন্যের জমি ভাগ চাষি হিসেবে কাজ নিয়েছেন। আচ্ছা, এই বছরে ক টাকা করে দিতে হয় জমির মালিককে? মালিকের টাকা নয়, আবার হাফ হাফ ভাগেও আছে, খরচা রেখে মালিকের হাফ আর চাষির হাফ। চাষিরা, ও আচ্ছা। এদিকে কি ম্যাক্সিমাম এই সিস্টেমেই চলে? হ্যাঁ, সিস্টেমে চলছে। আবার কেউ জমা সিস্টেমও দিয়ে দিয়েছে। ধরুন এখান থেকে হয়তো বাইরে কলকাতায় আছে তারা হয়তো জমা সিস্টেম দিয়ে দিয়েছে, যে বছর আমাকে 7,000 কি 10,000 টাকা বিঘে দিয়ে দেবে। তারপরে আপনি মানে একটা চাষ করুন না 10টা চাষ করুন আপনার। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। ঠিক। আমরা এখন যাচ্ছি নদীতে, সামনে একটা নদী আছে। কোন দিকে? নদীর নাম কি? মন্তেশ্বরী। আচ্ছা, মুন্ডেশ্বরী নদী আছে সামনে, যাচ্ছি। সামনে প্রসেনজিৎ, আমি, স্বপন, আর এই হচ্ছে প্রসেনজিতের বিস্তৃত ভাই। তোমার নাম কি? আকাশ মালিক। আর পেছনে 2 পুচকি আছে। হাই বল। হাই। পাড়ার রাস্তা। তোমাদের পাড়ার নাম কি? পাড়ার নাম কি? হ্যাঁ, পঞ্চাননতলা। হ্যাঁ, তো এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামের নাম কেশবপুর, বাট পাড়ার নাম হচ্ছে পঞ্চাননতলা। তো এখানকার যে রাস্তাঘাট, পাড়ার সরু ঢালাই করা রাস্তা, ডান দিকে এরকমই পুকুর, গাছগাছালি, মাটির বাড়ি, পাকা বাড়ি। হ্যাঁ, একদম মিক্সড। খুব গরিব মানুষও নেই, পয়সাওয়ালা মানুষজন প্রচুর আছে। যার বাড়িতে এসে প্রসেনজিৎ প্রচুর টাকার মালিক, তাই তো প্রসেনজিৎ? হ্যাঁ। আচ্ছা, ওই ভদ্রলোকের টোটো, যেই টোটোতে এসি। হ্যাঁ, সামনে একটা আম গাছ দেখতে পাচ্ছি। আম গাছে বেশ কয়েকটা আম হয়েছে। এই ঘিরে দিয়েছেন কারো নেট দিয়ে? আচ্ছা, রাস্তার ছেলে পুলেরা যাতে পেরে না নেয়। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কি টক আম না মিষ্টি আম? মিষ্টি আম। তো যাই হোক, এই ছোট্ট গাছ হলেও মানে গাছটা লম্বা হয়েছে, বাট বেশি ঝাঁকড়া না, বেশি বড়ও না, বেশ অনেকগুলি আম হয়েছে। আর যাতে রাস্তার ছেলেপুলেরা পেরে নিয়ে দৌড় না মারে, যার জন্য নেট দিয়ে ঘিরে দিয়েছে। বাহ। বাঁদিকে বেশ বড় সড়ো একটা বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি, বাঁশ বাগান। এখানে ট্যাপ কল লাগিয়ে দিয়েছে। এটা কি নতুন হয়েছে? কতদিন হয়েছে? মাস পড়লো? আচ্ছা, মাসখানেক হয়েছে ট্যাপ কল। আগে আপনারা কোন জল খেতেন? এটা তো খান এই জল? হ্যাঁ, আগে কি জল খেতেন? আগে কলের জল খাওয়া হতো, তখন আগে ট্যাপের জল দিত অন্য সেগুলো। আচ্ছা, অন্য ট্যাপের জল দিচ্ছ? আচ্ছা, আপনাদের এখানে ওই পাম্প কল নেই? হ্যাঁ আছে, যে যার ঘরে আছে বসেছে। আচ্ছা, সরকারিভাবে নেই? আচ্ছা, পড়ে রয়েছে। ও আচ্ছা, সামনে একটা পাম্প কল দেখতে পাচ্ছি, মানে হ্যান্ড পাম্প যেগুলো, তো সেটা খারাপ হয়ে গেছে। যদিও এখন এই ধরনের কল খুব একটা দেখছি না গ্রামের দিকে, ম্যাক্সিমাম এই ধরনের ট্যাপ কল। এই জল পরিষ্কার খাওয়া? এখন খুব একটা মানে এই নতুন হয়েছে। আচ্ছা, এই জলই খাচ্ছেন? তো পেটের সমস্যা হচ্ছে না? না, হ্যাঁ, জল তো কোনো সমস্যা হবে না। কে? জল তো কোনো সমস্যা হবে না। এটা নিচ থেকে উঠছে তো? আপনাদের এখানকার জলই তো ভালো। হ্যাঁ, এই কলটা খারাপ হয়ে পড়াচ্ছে না, মানে চাঁদা ফাঁদা দিলে তারপরে ইয়ে হবে আর কি। চাঁদা কেন দেবে? এটা তো গ্রামের চাঁদা। গ্রাম থেকে চাঁদা দিলে তবে তো ইয়ে হবে না। না, গ্রাম কেন, গ্রাম পঞ্চায়েত করে দেবে না? পঞ্চায়েত করে দেবে, তাহলে লেবার খরচটা দিতে কেন বুঝলাম না। না, আপনার যে মালগুলো খারাপ হয় হ্যাঁ, সেই মালগুলো পঞ্চায়েত জমা দিলে পঞ্চায়েত মাল দিয়ে দেবে, কিন্তু যে মিস্ত্রি খরচাটা 5,000 টাকা লাগে সেটাও এরকম সিস্টেম নাকি? ও আচ্ছা, এটা তো জানা ছিল না। মানে মিস্ত্রি খরচা আপনাদের জানা তুলো? হ্যাঁ, সবাই চাঁদা তুলে, মানে পাড়াঘাটে চাঁদা তুলে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, এরকম সিস্টেম। হ্যাঁ, এরকম আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কি মন্দির? এটা হচ্ছে কি? শীতলা মা। আচ্ছা, শীতলা মন্দির। এই জ্যৈষ্ঠ মাসে পুজো হয়। জ্যৈষ্ঠ মাসে এখানে পুজো হয়? হ্যাঁ, ধুমধাম করে পুজো হয়। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, এই সব জল আনতে যায়, তখন আসবেন, মানে দেখার মতো আছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই গ্রামে দেখি চারপাশে কোথাও না কোথাও টুকটাক মন্দির প্রচুর না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে শীতলা মন্দির। এখানে জ্যৈষ্ঠ মাসে বললেন না? হ্যাঁ হ্যাঁ। জ্যৈষ্ঠ মাসে বেশ বড় সড়ো করে পুজো হয় বলছেন।
ওদিকে একটা, ওদিকে অশ্বত্থ গাছ, এদিকেও অশ্বত্থ গাছ, মাঝখানে এটা কি গাছ? কাঁঠাল গাছ। ও আচ্ছা, এটা বট গাছ। আর তার চারপাশে বেশ কয়েকটি তাল গাছ দেখতে পাচ্ছি। তো এখানকার যে এখানকার যে প্রকৃতি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটা কি গাছ? কি বলো এটা? এটা কি গাছ? খায় এগুলো এই ফল? আচ্ছা আচ্ছা, যাও এটা কি বুঝতে পারছি না। দেখ, কেউ জেনে থাকলে বলো তো এটা কি করে? কাঁঠাল বাগান। বাহ, কেউ চুরি করে এই কাঁঠাল? না, এই বাগান কাদের? লোকের ওই তো বাড়ি। আচ্ছা, বাড়ি ওদিকে। এইখানে যে কাঁঠাল বাগান, প্রচুর কাঁঠাল গাছ, আর প্রত্যেকটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে, মানে বেসিক্যালি যেগুলোকে এঁচড় বলে, ছোট ছোট। এই আমরা কোন দিকে? এদিকে দেখো। আচ্ছা, বাগানটা বাঁ দিকেও প্রচুর গাছ, ইভেন ডান দিকেও প্রচুর গাছ। আমি হলে এখানে একটা চুরি তো করতামই, ছোট একটা এঁচড়। যাই হোক, এখান থেকে বয়ে নিয়ে তো তাই আর চুরি করছি না। কাঁঠাল হয়েছে দেখা, ছোট ছোট, এগুলো খেতে বেশ মজা, তাই না? হ্যাঁ, এই গাছের মালিক কোথায়? ওদিকে সামনে এই বাড়ি? আচ্ছা, যাও, ওদিকে যাব না। এই যে বাগান, যতগুলো গাছ দেখতে পাচ্ছি, এই টোটাল গাছের মালিক বা বাগানের মালিক ওনাদের বাড়ি এদিকে। যাই হোক, ওনাদের বাড়িটা পুরো চারদিকে গাছগাছালি। ওদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাচ্ছি, বাঁশ গাছ, আরও বিভিন্ন গাছগাছালি। এবার এদিকেও আম, কাঁঠাল, বিশেষ করে কাঁঠালটা দেখতে পাচ্ছি বেশি। তো ওভারঅল অসাধারণ। আর এইখানে এটা কি, এই রুমটা? আরে পাম্প। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে জল যায়। তো এখানে একটা পাম্প রুম দেখতে পাচ্ছি। পেছনে যত মানে এই যে গ্রাম বা আরও অন্যান্য গ্রামে চাষের জন্য জল লাগে, সেই জল সামনে যে নদী আছে, মুন্ডেশ্বরী নদী, সেই মুন্ডেশ্বরী নদী থেকে এই যে নদী, ওই নদীর জল এখান থেকে পাইপের সাহায্যে দূরে পাঠিয়ে দেওয়া হয় গ্রামের মধ্যে। আর নদীটি অনেক চওড়া হলেও বর্তমানে তার অস্তিত্ব একেবারে বিলীনের পথে। মাঝখানে একটুখানি দেখতে পাচ্ছি, এখান থেকে নদীর পার ওদিকে গাছগাছালি পর্যন্ত, যেটা দেখে বুঝতে পারছি এত চওড়া নদী। বাট বর্তমানে 10 ভাগের 1 ভাগ নদী রয়ে গেছে, আর 1 হাঁটু জল নদীর মাঝখানে, সেটা এখান থেকে দেখা পাচ্ছি বা বুঝতে পারছি। আচ্ছা, কি করছেন এখানে? আচ্ছা, ঠিক আছে। প্রসেনজিৎদের বাড়ি এদিকে, এই রাস্তা দিয়ে এলাম। আসার পরে সামনে এটাই হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আর বাঁদিকে বেশ কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি বসে ফোন ঘাটছে, গল্প করছে। আর এই যে সামনে নদী, নামও কোন দিক দিয়ে? আচ্ছা, এদিকে। এখান থেকে অসাধারণ লাগছে। আচ্ছা, এখানে যে চাষ করেছে কেউ, যে যেমন দখল করেছে সে চাষ করেছে। এখান থেকে নদীটা কি সুন্দর লাগছে, মানে সেটা বর্ষার সময়। আসলে নদীতে এখন জল নেই, নদীর মাটি বা বালি যাই আছে মাঝখানে কাটাতে হয়। তো এদিকে ওই ধরনের মাঝখানে বালি কাটানো হয় না, যার জন্য পলি পড়তে পড়তে মানে উঁচু হয়ে যাচ্ছে মাঝখানটা। হ্যাঁ, ধস নিয়েছে জলের চাপে। আচ্ছা আচ্ছা, বর্ষার সময় এখানে প্রচুর চাপ থাকে। এখন আচ্ছা, বন্যা হয়ে যায়। মুন্ডেশ্বরী নদী, এই নদীর নাম শুনেছি নিউজে। আষাঢ় শ্রাবণ মাসে এখানে পুরো জলে ভরে যায়, গ্রামেও জল ঢুকে যায় না? না, আমাদের এদিকটা অতটা নিচে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের নদী বা এই ধরনের চাষবাস আমি বাংলাদেশে দেখি আর কি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যে পদ্মা নদীর পাড়ে বা আরও যে সমস্ত নদী আছে, মিষ্টি নদীর জল, মানে মিষ্টি জলের নদী যে সমস্ত জায়গা, তার পাশে যে সমস্ত বিশাল বিশাল চর, সেখানে বিভিন্ন সবজি চাষ হয়ে থাকে। তো এখানেও তেমন একটা জায়গা দেখতে পাচ্ছি, দেখি বেশ ভালো লাগছে। আমাদের এখানেও আছে। আচ্ছা, এটাই হচ্ছে তিল, এই যে তিল গাছ, এটাই হচ্ছে তিল গাছ দেখতে পাচ্ছি লাইন দিয়ে। আর এটা হচ্ছে বাদাম গাছ। এই বাদাম কি এখন হয়েছে? মানে না না, এটা খাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, পরে আসার সময় দেখছি, পরে, এখন থাক। আচ্ছা,
বেশ লাইন দিয়ে দেখতে পাচ্ছি বাদাম গাছ, বাদাম, আর এখানে ধান পেকে গেছে। সামনে এটাও তো তিল গাছ। এটা যে হয়ে গেছে, পরিপক্ক হয়েছে, বুঝবো কি করে তিল? হ্যাঁ এটা শুকিয়ে গেলে তো আচ্ছা, শুকিয়ে যাবে। হ্যাঁ, এই যে তিল দানাটা আচ্ছা এই যে তিল। শুকিয়ে গেলে আচ্ছা, এটা বোঝা যাবে তখন। তখন ফেটে পড়বে, ওই নিজেই ফেটে যাবে। আচ্ছা আচ্ছা, এইখানটা আরো ভালো। বাহ, দেখো এই নদীতে মাছ পাওয়া যায়। কথাই তো বলছি, কি এখানে বেশি জল নেই? এইখানে যাবে না। পার হতে জল। হ্যাঁ বলছি এখানে মাছ পাওয়া যায়? হ্যাঁ, ওই যে ওখানে সব কিছু মাছই আছে। মাছ ধরতে পারলে সেই সাপের মতন বাল মাছ না কি বলে, কুচে মাছ, কুচে মাছ। সেই মাছও পাওয়া যায়। সে চুঙা দিতে হয়, বাঁশের চুঙা দিয়ে হ্যাঁ। এই যে শ্যাওলার মধ্যে দিয়ে রাখলে প্যান্ট ভিজে যাবে ও আচ্ছা আচ্ছা, পায়। হ্যাঁ, হ্যাঁ নিচে হাফ প্যান্ট আছে। পায়। যাই হোক, এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আপনি কি করতে এসছেন? চান করবো। হয়ে গেছে? আচ্ছা, সবে এসছেন? আমি এইখানে চান করবো, আমি অত দূর যাবো না। আচ্ছা, আর এখানে কি গ্রামের লোকজন আসে চান করতে? এইখানেই চান করে তো, নাহলে কোথা করবে? কেন, ওই যে আর অন্য কোনো পুকুর টুকুর? না, ও এইখানে আচ্ছা, আর পুকুর নেই। আপনাদের এখানেই স্নান? হ্যাঁ, এইখানেই চান, এইখানেই কাঁচা, এইখানেই সব। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এখানে এই গ্রামের ম্যাক্সিমাম মানুষজন এই নদীতে আসেন, স্নান টান করেন। আর যেমন ইনিও এসছেন, আর ম্যাক্সিমাম লোকজন এখানে আসেন। সবই লোকই তো চান করে যাচ্ছে। আচ্ছা, আর এখানে মাছ ফাছ ধরে? হুম। মাছও ধরা এই পড়ে যে বলছেন? যখন জল বাড়ে, এই যে সেই বাঁশের জাল করে সেই এরকম করে টেনে তুলে মাছ ধরে, হ্যাঁ, এই যে টাঙানাই আছে। যখন জল বাড়বে দেখার মতন আছে, মনে হয় যেন একটা পুরো মাছ চা যাচ্ছে এইদিকে ভেসে। তাই? এই জল কখন বাড়বে, কবে বাড়বে? হ্যাঁ, বর্ষাকালকে বাড়বে। বর্ষাকালে বাড়বে। হ্যাঁ, সেই ভাদর, আশ্বিন মাস, কার্তিক মাস, আচ্ছা, তখন আচ্ছা। বাড়ে। তো যাই হোক, ওরা ওদিকে যাচ্ছে, আমিও যাব। আমিও জুতো ফুতো প্যান্ট একটু খুলে নিই। ওরা নদীর কাছে চলে গেছে, মানে মেন যে স্রোত যাচ্ছে। আর আমি এখানে রেডি হয়ে গেছি, হাফ প্যান্ট পরে নিয়েছি। তো এখন এখান দিয়ে যাচ্ছি। ওরে বাবারে, ওরে ওরে, আমার গা হাত পা কীরকম হচ্ছে, বালি পায়ের তলায় বালিগুলো শিশির শিশির করছে, আমার অস্বস্তি লাগছে। আমার কেন কি জানি বুঝতে পারছি না। ওরে বাবারে, আহা, চিরবির চিরবির করছে কেন বুঝলাম না। আরে বাবারে, কোথা থেকে যেতে হচ্ছে। এই রে, প্যান্ট ভিজে গেল তো। এই দিকটা দিয়ে মনে হয়। চলো চলো চলো, দিকে আগে আগে চলো। দাঁড়া, আমাকে নামতে হবে। তোমার নামটা কি বললে? রোহন মাল। রোহন। রোহন এই মুহূর্তে আমার পথপ্রদর্শক, মানে নদীটাকে ক্রস করছি ওর সাহায্যে, যেখানে জল কম আছে। না, এখানে জল কম। জল কম না? প্রায় আমার হাঁটুর ওপরে, মানে প্রায় থাই। আমার প্যান্ট ভিজে যাচ্ছে, এতটা জল এখানে, যদিও আস্তে আস্তে কমে গেল। আর এই অবস্থায় আমরা যাচ্ছি নদীর মাঝ নদীতে। এই জলে দেখতে পাচ্ছি শ্যাওলা জমে গেছে। এই কে, কার জুতো পড়ে আছে এখানে? এ কে জুতো ফেলে দিয়ে গেছে? আমাদের কারণ না, লোকের হবে। লোকের জুতো? ভালো জুতো তো মনে হচ্ছে। সবাই চান করতে হবে, ফেলে দিয়েছিল। ছোট ছোট। আচ্ছা, এগুলো এগুলো পাথর? ওরে বাবা, পায়ে লাগছে তো। লাগবে। এগুলো সব শ্যাওলা জমে, এরা শুকনো হয়ে গেছে না? এই যে জলের মধ্যে যে শ্যাওলা, সেগুলো এখানে শুকিয়ে শুকিয়ে কীরকম পেপার টাইপের হয়ে গেছে। তো এখানকার এই নদী পাথুরে কোথার থেকে এলো কি জানি, মানে পাথুরে নদী। ওরে বাবারে, পায়ে লাগছে, জলের তলায় শুধু পাথর ভর্তি। ওরা গেল তো একটু আগে এখান দিয়ে। চান করবে।
চান করবে? কিন্তু চান করলে বাড়িতে আবারও করবে? রোহন আমরা যখন আসি তখন ও বাড়িতে স্নান করছিল, আবারও বলছে ও স্নান করবে। এই দেখো শুধু পাথর ভর্তি এখানে, পা ব্যথা করছে। ওদিকে ওটা ওই বাঁশের সাঁকো না ওটা? ওই যে ওদিকে বাঁদিকে পোল, মানে কি বাঁশ দিয়ে? তো ওদিকে বাঁশের একটা পোল আছে বা সাঁকো। এটাই হচ্ছে মিডিল। না জুতো পরে কে এসছে? জুতোটা দিয়ে আমার কিরকম গা শিশির করছে বালির লাগে। জুতো পরে হাঁটতে পারবি না। আরে আমার বালিতে আমার গা হাতটা শিশির করছে, মানে অস্বস্তি লাগছে। এইখানে কিন্তু জুতো চেপকে যাবে তো। আর মাছ ধরে দিচ্ছি আমি। মাছ এখানে কি মাছ ধরবে? এখন এখন ভাটা হচ্ছে না জোয়ার হচ্ছে? জোয়ার ভাটা আসে না এখানে, জোয়ার ভাটা হয় না, শুধু কি সতী হয়? নর্মাল যেটা নদীর জল সেটা আসে। ও আচ্ছা আচ্ছা, তো এই নদীতে নাকি জোয়ার ভাটা হয় না। যাক, আমি এতদিন সুন্দরবনে থেকে তো সুন্দরবনে জোয়ার ভাটা হয়, এখানকার নদীর জলে কোনো জোয়ার ভাটা হয় না। মানে পাহাড়ি অঞ্চলের নদী যেমন হয় ওই সারাক্ষণই জল বইতেই থাকে, এখানেও সারাক্ষণ জল। জল কি শুধু এদিকেই যায়? জল শুধু এদিকেই যায়? ওই দিক থেকে আসবে নাকি? না, আবার টাইম চেঞ্জ হয়ে গেলে পাঁচটার পর থেকে আবার এদিকে জলের স্রোত আমার বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, আর সেখানে ওখানে দেখতে পাচ্ছি, ওদিকে দেখতে পাচ্ছি, তার পেছনে ওদিকেও দেখতে পাচ্ছি মানুষজন স্নান করছেন। আমরা এখানে স্নান করছি, দূরে ওপাশের ডানার দিকে দেখতে পাচ্ছি, বাঁ দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন এখানে স্নান করছে। এখানে একটু বাদাম তোলার দেখি। ও এই তো বাদাম হয়েছে, বাদাম খাওয়া যাবে এখন? হ্যাঁ, ধর ধর, হাতে ধর, কিছু বলবে না তো কেউ? না, দেখি একটু ধরে দিকে ধর। চারিদিকেই বাদাম আর বাদাম। হ্যাঁ, বাদাম আর বাদাম দেখো। এর যে স্মেল, কাঁচা বাদাম স্মেল বেশ ভালো লাগছে। চল, আমরা স্নান টান করে এখন বাড়ি ফিরছি, মানে প্রসেনজিতের বাড়িতে ফিরছি আর কি। আর এখানে আচ্ছা, এখানে বাঁধ ভাঙে বলে এখানে এই পাথর দিয়েছে, বোল্ডার। এরকম বোল্ডার যদি সুন্দরবনের নদীর সাইডগুলোতে বাঁধে দেওয়া হয় তাহলে ওখানকার বাঁধ অনেক মজবুত হয়, বাট ওদিকে দেয় না। তার কারণ এখান থেকে বয়ে নিয়ে যাওয়া খুব চাপের। আর এই যে পাথর, এখান থেকে সামনেই পাহাড় আছে আশেপাশে, সেখান থেকে নিয়ে আসে সম্ভবত, আমার ঠিক জানা নেই এক্স্যাক্টলি। নদীর পাড়ে এক দাদাকে দেখতে পাচ্ছি আর এক দিদি। আপনারা কি হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী? না, তাহলে আচ্ছা, পাড়া দেওয়ার, আচ্ছা দেওয়ার বৌদি। তো এই পাড়ে বসে কি করছেন এখন এই দুপুরবেলা? এই দুপুরবেলায় যে খাওয়া হচ্ছে, তাছাড়া কি করবো? খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, চান খাওয়া হয়ে গেছে। তো এখন কতক্ষণ বসে থাকবেন এখানে? আমরা এখন সেই 4-5টা পর্যন্ত। আর কিছু গরু ছাগল নিয়ে এসছেন নাকি? না না না, আচ্ছা আচ্ছা, আপনি কি নিয়ে এসছেন? আমি ছাগল আছে, ছাগল আছে এইখানে, এই যে ছানা আরে দেখছি। আচ্ছা, পেছনে যে ধান শুকাতে দিয়েছেন আপনার, ওটা আছে, প্লাস এই ছাগল নিয়ে এসছেন, এগুলো মানে দেখছেন? ছাগলে ছানাগুলো এই যে শিয়ালে ধরে। আর আচ্ছা, এখানে শিয়াল আছে নাকি? শিয়াল আছে, হ্যাঁ, ওই তারিতে এসে বসে রয়েছে এই ছানা আরে আগুন। ও আচ্ছা, যাই হোক, শিয়াল থাকার কথা, কেন কি পুরো টোটালটাই জঙ্গল দেখতে পাচ্ছি, শিয়াল আছে। আর এই যে নদীর জল বর্ষার সময় এতটা চলে আসে, এই বাঁধ ভেঙে যাওয়ার ভয়টাই থাকে বা হয়েছে কখনো? ভেঙে গেছে? ভেঙেছে, এর আগে বাঁধার সময়তেই ভেঙেছে এই নিচটায়। আচ্ছা, তো ভাঙার পরে গ্রামে জল ঢুকে গিয়ে অবস্থা খারাপ? নিচে ওপরে ওই আগে যে বেসে বলে যে ওইখানটা হয়েছে, ওই বালি খাতটা জল ঢুকে গেল। আচ্ছা, মানে ঘর বাড়ি কি ক্ষতি হয়েছিল আপনাদের? হ্যাঁ, কিছু কেমন হয়েছিল যাদের নিচের দিকে বাড়ি পাকার জল কাটাতে হয়েছে, পাকা পিচ, মানে পিচ রাস্তা কেটে ওই রাস্তাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আছে সব। আচ্ছা, সাঁকো ফাঁকো দিয়ে। তো যাই হোক, এই যে নদীর পার সেটা কিন্তু অনেকটা উঁচু, আর ওনারা বলছেন একেবারে জল কানায় কানায় চলে আসে। আর এখান থেকে গ্রামের যে লেভেল, মানে এখানকার যে রাস্তার লেভেল, সেটা অনেকটা নিচে, মানে নদীর জলের থেকে। তো আপনারা বলছেন এখানে মাঝে মাঝে ভেঙে যায় যখন জলের প্রেশার হয়? আচ্ছা আচ্ছা, ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, এখান থেকে এই যে ধস নামছে, হ্যাঁ, এটা নেবে গেছে, এটা বেঁধেছিল আর কি। আচ্ছা, এটা বেঁধেছিল আবার ভেঙে যাচ্ছে? হ্যাঁ, ওরকে নেবে গেছে আর কি, এই যে পাথর দিয়ে বেঁধেছিল। আপনি এখন কোথায় যাচ্ছেন? ওদিকে ও নদীতে লাগে যাচ্ছে, সব যাচ্ছে। আচ্ছা
আমার নদীতে আচ্ছা, চান আচ্ছা। তো। আচ্ছা এদিকে কি সবাই নদীতে স্নান করে? হ্যাঁ আপনি স্নান করেছেন আজকে নদীতে? হ্যাঁ এই নদীতে চান করো, তোমার জায়গায় ওই ক্যামেরা করছিল হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গায় চান করতে গেলো। আচ্ছা মহিলারা আপনি? হ্যাঁ আমাদের ওইখানেই চান করতে যেতে হয়, আমাদের সব এই বিড়িতে। নদীতে। মানে এই যে গ্রামের সবাই? সবাই সব যায় না, নদীতে। যাদের যে বাড়িতে মিনি নৌকা আছে ছাড়া আর কিছু আছে, নাই। তার সবাই যায় না। আমাদের পাড়ায় গ্রামটা নেই, হ্যাঁ। সমস্ত নদী ছাড়া চান করতে আমাদের পুরো পুকুর দেওয়া নাই। আর কোনো অপশন নেই এখানে? ছেলে মেয়ে বউ সমস্তই খালি। আচ্ছা আচ্ছা আমাদের বুঝতে সেরকম পারলাম। পুকুর দেওয়া নেই যে চান আর জামা কাপড় কাছাকাছি? সব ওই সব ওইখানে। মানে আপনি বাড়িতে বালতি মানে গামলা হোক বালতিতে হোক জামা কাপড় ভেজালেন, হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে চলে আসেন এত দূরে? মাথায় করে নিয়ে ওই অত দূর যেতে হয়, হ্যাঁ। ওইখান থেকে এবার চান করে ধুয়ে ধায়ে নিয়ে বাড়িতে যেতে ওরে বাবা অনেক কষ্ট তার মানে। অনেক কষ্ট করতে হয়। কিছু করার নাই, পুকুর নেই আর কি করবো বলো না। পুকুর নেই, নদীটাই রয়েছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দিদি, ধন্যবাদ দাদা, কাকু ধন্যবাদ। তো এই সবই ছাগল কি আপনার? না না ওনারা বসে থাকবেন আরও 2-3 ঘন্টা, অলরেডি 1:30-2 বাজে, এক্স্যাক্ট কটা বাজে জানি না। আর আমি ওনাদের সাথে কথা বলছিলাম, আমার সাঙ্গপাঙ্গরা বাড়ি চলে গেছে। আমার বাঁদিকের যে বাদাম গাছ, এই বাদাম গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই গাছগুলো, আমার ডান দিকের এগুলো। আপনারা এখানে শুয়ে আছেন কেন? গরমে? এখানে তো হাওয়াও তো নেই। এখানে পাশে যে শীতলা মন্দির, তার পাশে যে খোলামেলা জায়গা, ওখানে দুজন কাকিমাকে দেখছি শুয়ে আছেন। তো বলছে গরম লেগেছে, আর গরম অত্যাধিক পড়েছে, যদিও অত্যাধিক লেভেলে গরম। সবাই মিলে খেতে বসেছি। রিম্পা, হ্যাঁ রিম্পা খাবার দিতে ব্যস্ত, স্বপন খেতে ব্যস্ত, আশি, ঋষিতা এখনো ওরা খাবে না ভিডিও করবে। এই রিম্পা কি শাক বললে? কি শাক বললে? সুচনি শাক? আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সুচনি শাক না কি বললো আমি ঠিক বুঝতে পারছি না। আমি প্রথমে ভালো মতো সজনে শাক। আচ্ছা এটা মাঠে হয়, গোল গোল পাতা না? গোল গোল পাতা তো? আচ্ছা আচ্ছা বুঝতেছি, মাঠে হয় গোল গোল পাতা, সেটা শুশনি শাক, শুশনি। আচ্ছা এটা আমি অনেককে খেতে দেখেছি সুন্দরবনে, শুশনি শাক। তো এই শাক আমি প্রথমবার খাচ্ছি, এর আগে কখনো খাইনি। থ্যাংক ইউ রিম্পা। কী খাচ্ছিস তুই? দই। দই? শেষ পাতে দই? যাই হোক, আমাদের ফাইনালি খাওয়া শেষ হলো। মানে আমাদের বলতে আমার আর প্রসেনজিতের, আর এই হচ্ছে সব থেকে লেজি, সব থেকে শুরুতে ও বসেছে কিন্তু খেতে, ও এখনো উঠছে না। এখনো সবাইকে দেখছিলাম না খেতে, কারণ আর এদিকে রিম্পা আর আকাশ দুজনে খাচ্ছে। এরা তোমরা কি শুরু থেকে খাচ্ছ? না, মাঝপথ থেকে সবাইকে মানে পুট দিয়ে তারপর খাচ্ছি। কেমন লাগলো বলো, আমাদের বাড়িতে যে এলে খাওয়া দাওয়া কেমন লাগলো সেটা একটু বলো। কাদের বাড়িতে? আমাদের বাড়িতে এলে কেমন লাগলো? ভালো। ভালো লাগছে। আকাশ লজ্জা পাচ্ছে নাকি আকাশ? লজ্জা করতে হয়। খাওয়া দাওয়া হলো, একটু রেস্টি। হ্যাঁ খাওয়া দাওয়া ভালো হয়েছে, রিম্পা জোগাড় জানতি ভালো করেছে। আর এই প্রসেনজিৎ রিম্পার নামে অনেক কমপ্লেন দেয় যে খালি কিছু রান্না করে না, বানায় না, ভাজে না, শাক ভাজে না। আর এখানে এসে আমরা দেখে গেলাম ভালো রান্না করে না, ভালো রান্না করে না। নিন্দা করবে কেন নিন্দা করে? ওর একটা জন্মগত রোগ। ওরা না যদি মাছ ভাজা থাকে বলবে মাছ ভাজা আলু ভাজা দাও, খেয়ে নেবো। ধরো কটা দিন পর যদি ওটাই করে দিই, এটা দিয়ে খাওয়া যায়, মাছ ভাজা আলু ভাজা দিয়ে একটু ঝোল করে নে, তাহলে ওটা খাবে, আবার দুদিন পর বলবে আমি আবার খাবো না। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বউ থাকলে যেটা হয় আর কি, আবদার। এটা রাগ না, এটা আবদার করে। আমাদের তো তবু বিয়েতে হচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু তুমি তো বিয়েটা করো, তোমার তো বোঝা উচিত। সবসময় আমাদেরকে দিয়ে এরকম করলে তো হবে না। মেয়ে আছে, একটা মেয়ে খুঁজে দাও। মেয়ের বুঝতে হবে, ঠিক আছে তাহলে দেখবো, চেষ্টা করবো। খাওয়া দাওয়া করে নি আমি, খাওয়া দাওয়া করে তারপর দেখতে
একটা হারিকেন নিতে লাগবে, হারিকেন নিয়ে খুঁজতে যেতে হবে। হ্যাঁ, যাই হোক, আমাকে কত রকমভাবে কতভাবে অপমান করছে এরা। এগুলো বিয়ের আগে স্যাম্পেল দেখে নাও, তারপর বিয়ে তো আর করবে। বিয়ে করবো না তার মানে। আমি গ্রামের দিকে দেখেছি বিভিন্ন বাড়িতে খাওয়া দাওয়ার পরে প্রচুর খাবার দাবার নষ্ট হয়, বাচ্চারা করে, অনেকে করে দেখি। তো সেই খাবারগুলো গ্রামের দিকে কোনো রকম যে ফেলনা যায় না বা একেবারে নষ্টই হয় না, সেটাই দেখছি এখন। সামনে ভাই আকাশ যত ভাত ছিল বা মাংস টাংস যেগুলো ছিল আর কি, ও সেগুলো নিয়ে কোথায় দিচ্ছে একটু দেখায়। তো বাড়ির সামনে 1 2, ওদিকে একটা বিড়াল দেখতে পাচ্ছি 3। এটা কি এদের খাওয়ার জায়গা এই জায়গাটা? এই হচ্ছে নষ্ট করা ভাতগুলো, এদের এইভাবে নষ্ট হয়। সেটা যে একেবারে পুরোপুরি নষ্ট হয় এমনটা না। আমাদের বাড়িতে দেখেছি ভাত টাত নষ্ট হলে ওই সবই বালতির মধ্যে ফেলে দেওয়া হয়, আর পরের দিন সকালে যখন পিঁপি বাঁশিওয়ালা আসে, বাঁশিওয়ালার গাড়িতে ফেলে দেওয়া হয়। বাট এখানে কিন্তু কুকুর, বিড়াল বা মুরগি অনেকের বাড়িতে থাকে, তাদেরকে দেওয়া হয়।